গল্পের প্রথম পর্বটি অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। ডিটেকটিভ সনতের হাতে অনেকগুলো সোনার গহনা চুরি যাওয়ার একসঙ্গে তদন্ত এসেছে, কিন্তু তদন্ত করে জানতে পারা গেছে যে যার কাছ থেকে এই সোনাগুলো চুরি হয়েছে সেই সোনাগুলোও অন্য একটা রাজ পরিবারের সোনা। আর বাড়িতে ফিরে এসে সনৎ জানতে পারে যে তার বন্ধুকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আর সবগুলো দায় পড়ছে দস্যু রঘুনাথের ওপর। এখন তারপর থেকে তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সনৎ ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। রাখাল মুখ দেখেই বুঝতে পেরেছিল যে ভয়ানক কিছু একটা ঘটে গেছে, কিন্তু সে আর কোনো প্রশ্ন করল না। সনৎ টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে শুরু করলো। চণ্ডীবাবু বললেন, কে সনৎ? রাজপুর হাউস থেকে ফিরলে কখন? জহরতগুলো রানী সাহেবকে দেখালে? তিনি বললেন কি? আবার এর মাঝে আবার ডাকাডাকি শুরু করেছো কেন? আপনার এতগুলো প্রশ্নের জবাব আমি এখন দেব না, আমার কথাটা আগে শুনুন। সেই সাইকেলওয়ালা ছোকরার পিছু নিয়ে তো একদিন বৃথায় দিনটা কাটিয়েছেন। খানিক দূর গিয়েই তো সেদিন দেখতে পেলেন যে দুটো লোক রাস্তা দিয়ে দুটো কলা গাছ টেনে নিয়ে যাচ্ছে, আর তাতেই সাইকেলের চাকার দাগ বেমালুম পুছে যাচ্ছে। কিন্তু তবু আপনার কোনো সন্দেহ হলো না? আপনি লোক দুটোর কোনো খোঁজখবর নিলেন না? রাজা, আজকে যেন সেরকম আর বোকা বনবেন না। এখন কাজের কথা শুনুন। আমার সহকারী মুকুল বোসকে শত্রুপক্ষ চুরি করে নিয়ে গেছে। আমি তারই খোঁজে বেরোচ্ছি। কোথায় যাব তার কোনো ঠিক নেই, তবে শত্রুপুরীতে গিয়ে যে উপস্থিত হব এই বিশ্বাসটা খুবই আছে। কাজেই আমাকে যদি চোখে চোখে রাখতে পারেন তাহলেই আজকে এল্লাফতে হবে। ট্যাক্সিতেই বেরোবো। এখন আমাকে অনুসরণ করবার বন্দোবস্ত করুন। সাথে একদল পুলিশও নেবেন, সবাই সশস্ত্র, কিন্তু পরপর 3-4টে দলে বিভক্ত হয়ে যাবেন। শত্রুর আস্তানা আজই ঘিরে ফেলা চাই। আজই আমাদের শেষ দিন। আজকে বিফল হলে কিন্তু আর কোনোদিন দ্বিতীয় সুযোগ আর আসবে না। পুলিশ নেবেন বটে, কিন্তু সবাই যেন ছদ্মবেশে থাকে। আপনার বা আমার সংকেত পাওয়া মাত্রই যেন তারা ঝাঁপিয়ে পড়ে। আমি ঠিক 15 মিনিট পরেই বেরোচ্ছি। আপনি এর মাঝে সমস্ত বন্দোবস্ত করে রাখুন। আমার বাড়িটার উত্তর এবং দক্ষিণ দিকের রাস্তাটায় আপনাদের লোকজন মোতায়েন রাখুন। প্রাইভেট মোটর ও মোটর লরি হবে তাদের যানবাহন। মনে রাখবেন, পথে আমরা সবাই অপরিচিত, বুঝলেন তো? হ্যাঁ, বুঝেছি। তোমাকে আর বলতে হবে না, কিন্তু কেবল কাদাঘাটাই যেন সার না হয়। না না, কিচ্ছু ভয় নেই। আজই আমাদের জাল টেনে তুলতে হবে। আচ্ছা, ছেড়ে দিলাম। সনৎ এই বলে টেলিফোনটা ছেড়ে দিল। তারপর নিজের বেশভূষায় মনোযোগী হলো। বলাই বাহুল্য যে সনৎ আজ তার রিভলভারটি সাথে নিতে কিন্তু আর ভুলল না। বাড়ি থেকে সে যখন বেরিয়েছিল তখন প্রায় বেলা 2টো। বাড়ির সামনেই ট্যাক্সির স্ট্যান্ড। ট্যাক্সি বলে ডাকতেই এক পাঞ্জাবি ড্রাইভার গাড়ি নিয়ে ছুটে এলো। সনৎ বলল, একটু হাওয়া খেতে যাব, চলো যেদিকে খুশি। ট্যাক্সি ছুটে চলল শ্যামবাজার পেরিয়ে বরানগরের দিকে। সনৎ তার মাথাটা পেঁচিয়ে দিয়ে হেলে বেশ আরাম করে শুয়ে পড়ল, কিন্তু সে যে কখন ঘুমিয়ে পড়ল সেদিকে তার আর খেয়ালই রইল না। একটা গোঙানি শব্দে সনতের চৈতন্য যখন ফিরে এলো তখন সে ভাবল এমনভাবে কাতরাচ্ছে কে। সে একবার দেখবার চেষ্টা করলো, কিন্তু দেখবেই বা কি, চারিদিকে যে অন্ধকার। সনৎ ভাবল, আমি কোথায়? সনৎ উঠে বসবার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে বুঝল যে তার হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা, আর হাত দুটো পিঠের দিকে মুচড়ে বেঁধেছে। কিন্তু এ কি, এ সকলের মানে কি? সনৎ ভাবতে লাগলো যে কেমন করে সে এই অন্ধকার জায়গায় এলো। ধীরে ধীরে তার সব কিছুই মনে পড়তে লাগলো। সকালবেলা জুয়েলার অমর সেনের বাড়ি, তারপর রাজপুর হাউস, এবং তারপর বাড়িতে ফিরে আসা, মুকুলের খবর এবং তাকে শাসানো চিঠি, তারপর চণ্ডীবাবুর সঙ্গে সেই টেলিফোনে কথাবার্তা, আর তারপর মুকুলের খোঁজে বেরিয়ে আসা, পাঞ্জাবি ড্রাইভারের ট্যাক্সিতে বড়নগরের দিকে যাত্রা, এবং পথে নিদ্রা ভেসে ওই গাঢ় নিদ্রা। সবই তার মনে হলো। সে ভাবল, হ্যাঁ, বিপদ যে হবে সে তো আমি জানি আগে থেকেই। বিপদ বরণ করেই তো আমি বেরিয়েছিলাম। আমি ঠিকই জানতাম যারা মুকুলকে চুরি করে নিয়ে গেছে তারা আমাকেও ফাঁদে ফেলার জন্য 2-1খানা ট্যাক্সিতে ওত পেতে বসে আছে। আমি তাদের ফাঁদে পা দেওয়ার জন্যই তো বেরিয়েছিলাম, কিন্তু তা যে এত সহজেই ওরা সমাধা করবে সে কথা তো একবারও ভাবিনি।
পথে কেউ আক্রমণ করলো না, কেউ ভয়ও দেখালো না। নিজের রিভলভার যে ব্যবহার করব তেমন তো কোনো ঘটনাই ঘটল না। পথঘাটেরও কোনো লক্ষ্য রাখতে পারলাম না। কেমন সুশৃঙ্খলভাবে ওরা আমাকে এখানে নিয়ে এসেছে। আবারও একটা কাতর গোঙানির শব্দে তার চিন্তাস্রোত ব্যাহত হলো, কিন্তু সে মুহূর্তের জন্য তার অফুরন্ত চিন্তা আবার তাকে আচ্ছন্ন করে ফেলল। আচ্ছা, এত নির্বিঘ্নে একটা কাজ এরা সমাধা করলো কেমন করে? আমি ঘুমিয়ে পড়েছিলাম না, কিন্তু অমন ঘুম এলো কেন? তবে কি মোটর গাড়ির হুডের ভেতরেই ক্লোরোফর্ম বা সেই রকম কোনো জিনিসের ব্যবস্থা ছিল? সনদ তার এই অসহায় অবস্থার কথা ভেবে একমাত্র রিভলভারটার খোঁজ করতেই সচেষ্ট হলো। হাত বাঁধা, কিন্তু খোঁজ করবে কেমন করে? তবুও সে জামা শুদ্ধ মাটিতে খানিকটা রোগড়ে নিয়ে বুঝতে পারল যে তার পকেট খালি, রিভলভারটি আর নেই। তবে কি সে সম্পূর্ণ অসহায়? চণ্ডীবাবুকে সে যা উপদেশ দিয়েছিল সে কথা তার মনে হলো। সে ভাবল, এখন একমাত্র ভরসা চণ্ডীবাবু। ট্যাক্সিতে উঠবার সময় লক্ষ্য করেছিলাম যে ও মাদ্রাজি কুলিতে ভরপুর দুখানা লরি তার আগে পিছু নিয়েছিল। তারা নিশ্চয়ই চণ্ডীবাবুর লোক, সশস্ত্র পুলিশ। কিন্তু আমার ট্যাক্সি চলতে শুরু করলে তারা আমাকে চোখে চোখে রাখতে পেরেছিল কিনা কে জানে। তবে যদি পেরে থাকে তাহলে হয়তো আড্ডার আশেপাশেই তারা কোথাও লুকিয়ে রয়েছে। আর যদি চোখে চোখে রাখতে না পারে তাহলে আমি সত্যিই বড় একা। সনতের চিন্তাস্রোত আবার বয়ে চলল। সে ভাবল, শত্রুপুরীতে এসেছে নিশ্চয়ই, কিন্তু মুকুল কোথায়? আর আমার সেই হরদেও বা কোথায়? আর কুমার রূপনারায়ণকেও যে আমি এখানে আশা করেছিলাম, তারা সব গেল কোথায়? তবে কি আমি একা এখানে বন্দি? কিন্তু ওই গোঙানি শব্দটা কার? কাতরাচ্ছে কে? তোমার পায়ে পড়ি দাদা, মেরে ফেলো এমনভাবে, তিলে তিলে আর যে মরতে পারছি না, মেরে ফেলো। সনদ চমকে উঠল, ভাবল, এ কার গলা? এ তো মুকুলের কণ্ঠস্বর নয়। দাদা বলেই বা সম্বোধন করছে কাকে? ঠিক তখনই ঘরের অন্ধকার কোণ থেকে একটা টর্চের আলো জ্বলে উঠল। আলোটা সারা ঘরে একবার খেলে গেল। তারপর যে কাতরাচ্ছিল তার মুখের উপর খানিকটা দাঁড়িয়ে থেকে তৎক্ষণাৎ নেবে গেল। সঙ্গে সঙ্গে সেই টর্চের মালিক কঠিন কণ্ঠে বলল, আর দাদা ফলাতে হবে না রূপনারায়ণ। আজ সুদীর্ঘকাল আমি যেমন তিলে তিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছি, তোকেও তেমনভাবেই মরতে হবে। প্রায় সব কটাই আমার হাতে এসে গেছে। এখন শুধু বাকি সেই গম্ভীর সিং, যার ছেলে হামিরের জন্য তোর বড্ড বেশি দরদ গজিয়ে উঠেছিল। তুই তার জন্য আমাকেও তখন কম অপমান করিসনি। আমি আমি তো তখন বুঝতে পারিনি দাদা, তোমাকে আমাদের দেবানজি সাহেব বলেই মনে করেছিলাম। কাজেই একটা কর্মচারীর সঙ্গে যেভাবে কথা কইতে হয় তেমনইভাবে কথা কইছি। যদি বিন্দুমাত্র বুঝতে পারতুম যে তুমি আমারই দাদা কুমার রামনারায়ণ, তাহলে তোমার পা ছুঁয়ে শপথ করে বলছি আমি কিছুতেই তোমার কথায় জবাব দিতুম না। নে নে থাম, আর ন্যাকামি করতে হবে না। হামিদের জন্য দরদ দেখিয়েছিলে তুই, তাই তোকে মরতে হবে। তোদের জন্য দরদ দেখিয়েছিল সনত রায়, কাজেই তার দল শুদ্ধ তাকেও মরতে হবে। আর ছেলের জন্য দরদ দেখিয়েছিল গম্ভীর সিং, লর্ড মিলটের কাছে পর্যন্ত চিঠি ও টেলিগ্রাম করে ছেড়েছিল, কাজেই তাকেও মরতে হবে। আজ আর কারোর ক্ষমা নেই। কঠিন কণ্ঠে আবার আগুনের হলকা ফুটে বেরোল। সে বলল, কেমন করে মরতে হবে জানিস? তা শুনে নে। শুনছে তো সবাই, কিন্তু আর কাউকে কোনো প্রতিবাদ করতে হবে না। তাদের মুখে সুতোর বল গুঁজে স্তব্ধ করে দিয়েছে চিরকালের জন্য। সনতটার সে ব্যবস্থা করিনি বটে, কিন্তু সেও এখন অজ্ঞান। আর 10-15 মিনিটের মধ্যেই গম্ভীর সিংকে নিয়ে প্রতাপ সিং এলো বলে। তারপর সেটাকেও এই ঘরে পুড়ে দিয়ে নির্বাক অবস্থায় তোদের সব কটাকে এখানে বিলেতি মাটির খিলানের ভেতর পুঁতে দেব। হ্যাঁ, চমৎকার মৃত্যু হবে, কি বল? হ্যাঁ, অনাহারে রুদ্ধ ঘরে অন্ধকারে নির্জনে। 6 মাসের বাড়ি ভাড়া তো অগ্রিম দেওয়া আছে। কেউ এদিকে আসে না, আসবেও না। পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই ঘরেই কয়েকখানি কঙ্কাল, 5টা কঙ্কাল বর্তমান থেকে তোদের শেষ নিঃশ্বাসের সাক্ষ্য দেবে। তুই, গম্ভীর সিং, হরদেও, মুকুল বোস আর ওই সনত রায়, এই 5 জনা তখন 5টা কঙ্কালের রূপ নিয়ে ওই নরক গুলজার করে বসবাস করবে। না না, তা করো না, তোমার পায়ে পড়ি,
আমি রাজ্য চাই না। আবার চিৎকার! বলেই সেই কঠিন কণ্ঠ লোকটি হতভাগার মাথায় একটা লাথি মেরে তাকে নির্বাক করে দিল। সঙ্গে সঙ্গে সারা ঘরটিতে টর্চের আলোর একবার বিদ্যুৎ খেলে গেল এবং নিমেষের মধ্যেই উজ্জ্বল আলোকেই সনত অনেক কিছুই দেখে ফেলল। কিন্তু তখনও সে অজ্ঞানের ভান করে তেমনই নিশ্চুপ করে পড়ে রইল। হঠাৎ খুট করে একটা শব্দ, তারপর আবার আলোর ঝলকানি। সনদ দেখল হাত পা বাঁধা অবস্থায় একটা লোককে টেনে নিয়ে দুটো লোক ঘরের মধ্যে এসে উপস্থিত হলো। সনতের বুঝতে আর বাকি রইল না, এই সেই গম্ভীর সিং, হামিরের পিতা। আর যে দুটো লোক তাকে টেনে নিয়ে এলো সনদ তাদেরকেও চিনে ফেলল। তাদের একজন হচ্ছে দিলীপ সিং বা প্রতাপ সিং, আর অন্যজন হচ্ছে সেক্রেটারি রণজিৎ প্রসাদ। কঠিন কণ্ঠে পড়ুয়া এবার আবার ডাকল, রামখেল! বাবুজি বলে একটা কানা বলিষ্ঠ লোক সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে এলো। আমরা এখন নিচে গিয়ে বসছি। তুই খুব শিগগির তোর বিলিতি মাটি ইত্যাদি জিনিসপত্র, বালি, জল সবকিছু নিয়ে আয়। তারপর কি করতে হবে শোন। ঘরের সবগুলো দরজা জানলা বাইরে থেকে বিলিতি মাটি দিয়ে একদম এঁটে দিবি। ভেতরে থাকবে কেবল এই 5টা শয়তান। 2 মাস পর ফিরে এসে একবার তাদের গলিত কঙ্কাল দেখে নিজের মনে তৃপ্তি লাভ করব। তারপর কঙ্কাল কটা ওই বাগানের কোণে বা মেঝে পুঁতে ফেলা হবে। তারপর বাড়িখানার আমূল সংস্কার ও চুনকাম করে ফেলব, দেখে যেন কেউ কোনো সন্দেহ করতে না পারে। কিন্তু তোর কাজটা আজকেই আরম্ভ করতে হবে, এখনই করতে হবে, আধ ঘন্টার ভেতরে। তা যেন মনে থাকে। এই বলে সেই বৃদ্ধ প্রতাপ সিং ও তার সেক্রেটারিকে নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সনদ বুঝতে পারল তার 1 মিনিটের মধ্যে রামখেলো দরজায় তালা এঁটে পেছনে অন্তর্হিত হয়ে গেল। তার আর বুঝতে বাকি রইল না যে এইবার তাদের শেষ সমাধি, জ্যান্ত সমাধি। নিজেদের অসহায় অবস্থার কথা ভেবে আতঙ্কে তারা সারা দেহে যেন ঘাম ছুটে গেল। সনদ দেখল রামখেল যাচ্ছে, আর 5-10 মিনিট পর প্রতিবারই কিছু বিলিতি মাটি নয়তো নয় 1 বালতি জল এমনই কিছু নিয়ে আসছে। তার হাতে একটা কেরোসিনের বাতি। তৃতীয়বার সে বাতিটাকে ঘরের মাঝে রেখে নিচে নেমে গেল। সনদ ভাবল, আর কতক্ষণ? আর তো কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যাবে। এই ঘরের দরজা জানলা চিরদিনের জন্য যে রুদ্ধ হয়ে যাবে। কাজেই চেষ্টা যদি কিছু করতে হয় তাহলে এখনই করতে হবে। সে গড়িয়ে গড়িয়ে আলোটার কাছে এগিয়ে গেল। তারপর তার পিঠটা ফিরিয়ে বাঁধা হাতটা বাতির শিখায় তুলে ধরল। হাত তার পুড়ে যেতে লাগলো, তবুও তার হাতের দড়ি যেন কিছুতেই পুড়তে চায় না। যাই হোক, অবিরত চেষ্টায় অবশেষে তার মনস্কামনা পূর্ণ হলো। তার হাতের বাঁধন পুড়ে গেল, হাতে তার জ্বলন্ত ফোসকা। তবুও তার কত আনন্দ, এখন সে মুক্ত। সে একবার ভালো করে ঘরখানে তাকিয়ে দেখল। সে বুঝল যে বন্দিরা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু কারোর কিছু বলার শক্তি নেই। তাদের হাত পাও আবদ্ধ। একবার কুমার রূপনারায়ণের হাতেও কোনো বাঁধন নেই। সম্ভবত কুমারকে একটুমাত্র দয়া দেখানো হয়েছে। সনদ অতি নিম্নস্বরে ডাকল, কুমার রূপনারায়ণ, ওঠো, ওঠো সাহস করে। ওদের মুখ থেকে সুতোর বলগুলো খুলে নাও তো, আর ওদের হাতের বাঁধনগুলোও খুলবার চেষ্টা করো। আগে খোলো ওই মুকুলের বাঁধন, তারপর মুকুলই সব ব্যবস্থা করে নেবে। ভয় পেও না, আর চেঁচিও না। বাঁচতে আমাদের হবেই। হঠাৎ একই কথা, একই সাহসের বাণী। কুমার রূপনারায়ণ যেন বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। ওঠো, যা বলছি শিগগিরই করো, আমি এইখানে দরজা আগলাচ্ছি। কুমার রূপনারায়ণের জড়দেহে এবার যেন বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। মুমূর্ষে দেহের মধ্যে জীবনের স্পন্দন ফুটে উঠল। সে নব উৎসাহে জীবনের আশায় সঞ্জীবিত হয়ে উঠে দাঁড়াল। তারপর অবাক হয়ে রুদ্ধশ্বাসে সে সনতের আদেশ পালন করতে লাগল। ঘরের বাইরে এ সময় একটা খুট করে শব্দ হলো। বোঝা গেল যে রামখেল দরজা খুলে ভেতরে ঢুকছে। কপাট ঠেলে সে ভেতরের মধ্যে পা দিয়েছে, এমন সময় সনতের প্রচণ্ড একটা মুষ্টঘাটে সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। কি ব্যাপার রামখেল, ব্যাপার কি? গর্জন করে উঠল সেই প্রৌঢ়। সারা না পেয়ে সে ও দিলীপ সিং সিঁড়ির দিকে এগিয়ে এলো। তারপর দুজনেই একসঙ্গে চিৎকার করে উঠল, এই যে রামখেল! বলেই সনৎ তার অজ্ঞান দেহটার বগলে দুহাত দিয়ে সেটাকে টেনে তুলে দরজায় দাঁড় করিয়ে তারপর নিজে তার আড়ালে দাঁড়িয়ে রইল। চক্ষুর নিমেষে দুজনার পিস্তল গুরুম গুরুম করে গর্জে উঠল। কিন্তু সেই তপ্তগুলি হতবাগা রামখেলের দেহটাই ফুড়ে বেরিয়ে গেল মাত্র। সনতের দেহ তাতে বিন্দুমাত্রও বিদ্ধ হল না। আবার এক ঝলক জ্বলন্ত গুলি পিস্তল থেকে বেরিয়ে এলো, কিন্তু এবারেও তাই। কুমার রামনারায়ণ দেখল যতই গুলি ছোড়া হোক না কেন,
সেটা কেবল রামখেলকেই শতছিদ্র করে যাবে। এবার সে ক্রোধে উন্মুক্ত হয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো, কিন্তু সেই মুহূর্তে মুকুল এক বালতি বিলিতি মাটি তার মাথায় ছুঁড়ে মারল। কুমার নারায়ণ সেই প্রচণ্ড আঘাতে আহত হয়ে সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে পড়ল। হিংস্র বাঘের মতো গর্জন করে এগিয়ে এলো দিলীপ সিং। আরেক ঝলক আগুনের গোলা পিস্তলের নল থেকে ছুটে বেরিয়ে এলো। হাত তোলো দিলীপ সিং। আদেশের তীব্র স্বরে দিলীপ সিং সেদিকে ঘুরে তাকাতেই দেখল পিস্তল হাতে তার বুক লক্ষ্য করে দাঁড়িয়ে রয়েছেন ইন্সপেক্টর চণ্ডীবাবু, তার পেছনে কয়েকজন কনস্টেবল। দিলীপ সিং পিস্তল ফেলে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। চণ্ডীবাবু হাঁকালেন, হাত করা লাগাও জমাদার। জমাদার হাত করা নিয়ে এগিয়ে এলো। দিলীপ সিং মুহূর্তের জন্য একবার চারিদিক দেখে নিল, তারপর জমাদারের নাকের উপর এক প্রচণ্ড ঘুষি মেরে চক্ষুর পলকে বাড়ির পেছন দিকে ছুটে পালালো। এই ধর ধর ধর, আসামি পালাচ্ছে। চণ্ডীবাবুর কণ্ঠস্বরে চতুর্দিক প্রকম্পিত হয়ে উঠল। হঠাৎ দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। পলায়মান দিলীপ সিং আবার পেছনে হটে বাড়ির ভেতরে প্রবেশ করেছে, আর তার বুক লক্ষ্য করে তীক্ষ্ণধার এক লম্বা কৃপান হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে মুখোশাটা এক বলিষ্ঠ কৃষকায় পুরুষ। দিলীপ সিংয়ের বুক ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছে কৃপানের সেই সূক্ষ্ম অগ্রভাগ। সাধ্য কি যে দিলীপ সিংয়ের সে অব্যর্থ লক্ষ্য এড়িয়ে বিন্দুমাত্র এধার ওধার নড়বে? ওপর থেকে আনন্দের জয়ধ্বনি করে উঠল গম্ভীর সিং। भाई मेरा रघुनाथ भाई रे, मेरा रघुनाथ भाई। রঘুনাথ? সনদ ভাবল এই কি দস্যু রঘুনাথ? কি অদ্ভুত! দস্যু রঘুনাথ বদ্ধ দৃষ্টিতে দিলীপ সিংয়ের দিকে তাকিয়ে থেকে গম্ভীরভাবে বলল, ইন্সপেক্টর বাবু, আসামিদের হাত করা পড়ান। ডিটেকটিভ সনৎ রায়, আপনি আমার সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। আপনার সাহস দেখে আমি মুগ্ধ ও নতশির। আপনি স্বেচ্ছায় এদের বলি হতে এসেছিলেন। আমি একবার আপনাকে আলিঙ্গন করতে চাই সনৎবাবু। আসামিরা সকলেই বন্দী হলো। সনৎ মহানন্দের নিচে নেমে দস্যু রঘুনাথকে বুকে জড়িয়ে ধরল। সনৎ রায়, আপনি এত সাহসী। দস্যু রঘুনাথ, তুমি এত মহৎ। অনেক কিছু কথা সনৎ আগেই জানতে পেরেছিল। দিলীপ সিংয়ের বাড়িতে পাওয়া সেই চিঠি থেকে অনেক কিছুই প্রকাশ হয়েছিল। রানী সাহেবের কাছ থেকেও কুমার রামনারায়ণ ও প্রতাপ সিংয়ের পরিচয় পাওয়া গিয়েছিল। সুতরাং জানবার বাকি ছিল সামান্যই। দস্যু রঘুনাথ সেইটুকুও প্রকাশ করে দিয়ে গেছে। সে বলে গেছে যে দৈবাত এক বনের ভিতর দিয়ে আসবার সময় সে দেখতে পায় এক লোক গাছের ডালে কাপড় ঝুলিয়ে ফাঁসিতে আত্মহত্যা করবার চেষ্টা করছে। পরিচয় সে জানতে পারল যে লোকটির নাম গম্ভীর সিং। রাজপুর রাজবাড়ির চক্রান্তে, বিশেষভাবে দেওয়ান জগদীশ কুমারের কারসাজিতে তার নির্দোষ ছেলে হামির চুরির অপবাদে জেলে বাস করছে। ছেলের অপমান ও লাঞ্ছনা সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করতে যাচ্ছিল। দস্যু রঘুনাথ তাকে আশ্বাস দিয়ে বলে যে এর প্রতিকার সে করবেই। সে চোরাই মাল ও জহরতগুলো কোথায় আছে তা জেনে নিয়ে সেগুলোকে উদ্ধার করবে। যারা তার নির্দোষ ছেলেকে সাজা দেওয়ার জন্য দায়ী, ঈশ্বরের বজ্র সে তাদের মাথাতেও টেনে নিয়ে আসবে। গম্ভীর সিং প্রথমেই তার কথার উপর নির্ভর করতে চায়নি, কিন্তু পরে সে যখন শুনতে পেল যে এই হচ্ছে বিখ্যাত দস্যু রঘুনাথ, তখন সে মুগ্ধ হয়ে সম্পূর্ণভাবে তার উপরেই নির্ভর হয়ে রইল। দস্যু রঘুনাথ দীর্ঘকাল অনুসন্ধান করে দেওয়ান জগদীশ কুমারের দুটো চিঠি হস্তগত করে জানতে পারল যে এই ব্যাপারে আরও দুটো লোক জড়িত, একজন দিলীপ সিং বা প্রতাপ সিং, আর অন্যজন তার সেক্রেটারি রণজিৎ প্রসাদ। তারপর দিলীপ সিংকে চিঠি লিখে সে দিন ঠিক করে। নির্দিষ্ট দিনে কেমন করে 50,000 টাকার জহরত নিয়ে সে চম্পট দেয়, এবং সে খবর আগেই প্রকাশ পেয়েছে। ওদিকে জগদীশ কুমারের আদেশে তার সহকর্মীরা গম্ভীর সিংকে একদিন বন্দি করে ফেলল, কারণ গম্ভীর সিং নাকি নানা রকম দরখাস্ত ও টেলিগ্রাম করে অনেকদিন আগে তাদের বিরাগ ভাজন হয়ে গিয়েছিল। দস্যু রঘুনাথ সে খবর শুনে জগদীশ কুমারের পিছু নিল। ক্রমাগত তার পেছনে লেগে থেকে গম্ভীর সিংয়ের বন্দিশালা কোথায় সেটা জেনে নিল। তারপর সে তার নিজের লোক ও সেই স্থানে আশেপাশে রেখে দিয়ে এই উপদেশ দিল যে এরা গম্ভীর সিংকে যদি খুন করতে উদ্যত হয় অথবা তাকে যদি স্থানান্তরে পাঠাবার চেষ্টা করে, তাহলে যেন তৎক্ষণাৎ তাকে জানানো হয়। সহসা একদিন গম্ভীর সিংকে কানপুর থেকে কলকাতায় নিয়ে আনা হলো। হাওড়া থেকে সোজা তাকে বরাহনগরের গুপ্ত গৃহে নিয়ে যাওয়া হলো। কিন্তু দস্যু রঘুনাথের সতর্ক দৃষ্টি তারা কোনো রকমভাবেই এড়াতে পারল না। রঘুনাথ লক্ষ্য করল বাড়ির সম্মুখে ও অন্যদিকে নানা পোশাকে অনেক লোক অপেক্ষা করছে। তারা যে পুলিশের লোক সে সেটা সহজেই বুঝে নিল। কাজে রঘুনাথ রইল বাড়ির পেছনে দলবল নিয়ে। তারই সাবধানতায় দিলীপ সিং পালাতে গিয়েও পারল না। তারা সকলেই পুলিশের হাতে বন্দী হলো।
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।